হ্যালো বচ্চো, क्या हालचाल। আজ আমরা তোমাদের জন্য নিয়ে আসছি পৃষ্ঠটান চ্যাপ্টারের তার দ্বিতীয় লেকচার এবং আজকে আমরা চ্যাপ্টার শেষ করব। আজকে আমরা যে বিষয়গুলো ডিসকাস করব যেমন স্পর্শকোণ কী বা কৈশিক নল, তার বিভিন্ন যে কাজগুলো ছিল, অর্থাৎ কৈশিক নলে তরলের ঊর্ধ্বারোহণ, সে সমস্ত রকম ক্যালকুলেশন, কতটা হাইট পর্যন্ত তরল উঠবে তার ক্যালকুলেশন শেখাবো এবং এরপর যেই পরিমাণ তরল উপরে উঠছে তার কী পরিমাণ স্থিতিশক্তির পরিবর্তন হয় এবং ওখান থেকে কৃতকার্যের রাশিমালা সমস্ত কিছু ডিসকাস করবো এবং আজকে আমরা চ্যাপ্টার সংক্রান্ত সমস্ত রকম গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নগুলো ডিসকাস করবো। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুদীপ্ত সামন্ত অ্যান্ড দিস ইজ ইয়োর পিয়ার অ্যাসিস্ট্যান্ট এভরিথিং। চলো শুরু করি। হেডিং লাগাও। আজকে যেটা স্টার্ট করব ডিসকাস করা, দিস ইজ স্পর্শকোণ। স্পর্শকোণ স্পর্শকোণ বিষয় কি? দেখো, এগুলো তোমাদের কাছে ট্রামগুলো হয়তো নতুন লাগছে, কিন্তু বিষয়গুলো তোমরা কিন্তু প্রত্যেকে বিভিন্ন প্র্যাকটিক্যালে দেখছো। তোমরা যদি বাড়িতে কখনো কাঁচের গ্লাসে করে জলকে ঢালো, বুঝতে পারবে আমরা জেনারেলি যে ছবিগুলো আঁকি আর কি, যে জল হচ্ছে স্ট্রেট থাকে, এইভাবে থাকে লেয়ার, কিন্তু তুমি লক্ষ্য করবে দেওয়ালের দিকটাতে, কাঁচের যে দেওয়ালটা আছে, দেওয়ালের দিকটা জল দেখবে হালকা করে উঠে থাকে একটু। লক্ষ্য করছো কি কখনো? যদি না লক্ষ্য করো, আজকে বাড়ি থেকে প্রত্যেকে লক্ষ্য করবে। গ্লাসে করে জল নিবে, কাঁচের গ্লাসে খুব ভালো বুঝতে পারবে, দেখবে সাইডগুলোতে জল একদম স্ট্রেট না হয়ে দেখবে উপর দিকে উঠে থাকে। তাহলে উঠে থাকলে কী হবে, একটা যদি স্পর্শকটা নিয়ে এটা তাহলে কোণ তৈরি হচ্ছে, সেই কোণটাকে বলা হয় পার্টিকুলার এখানে স্পর্শকোণ। তো সেটা দেখা যায় কিন্তু বিভিন্ন তরলের জন্য বিভিন্ন রকম হয়। তুমি যদি জল নাও, দেখো আগের দিন আমরা সে ডিসকাস করছিলাম যে কোয়েসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স যেগুলো পড়ছিলাম আমরা। কোয়েসিভ ফোর্সের ক্ষেত্রে কী দেখছিলাম, যে নিজেদের অণুর মধ্যে আকর্ষণ, এবং সেখানে আমরা দেখছিলাম যে মার্কারির ক্ষেত্রে, পারদের ক্ষেত্রে সেই বলটা বেশি হয়, কিন্তু জলের ক্ষেত্রে সেই বলটা কম হয়। আর পারদের ক্ষেত্রে বেশি হয় বলে পারদের জলের উপরিতলটা নিচের দিকে দু সাইডে নেমে যায়, এইভাবে এবং এইভাবে থাকে, এভাবে নেমে যায়। আর জলের ক্ষেত্রে উপর দিকে উঠে যায়, কারণ জলের ক্ষেত্রে হচ্ছে অ্যাডহেসিভ ফোর্সটা বেশি, যাকে বলা হয় আসঞ্জন বল। আসঞ্জন বল মানে অন্যের সঙ্গে যে আকর্ষণের যে বলটা, যেটা হচ্ছে কাঁচের সঙ্গে জলের আকর্ষণ বেশি হয় বলেই যাচ্ছে জল টানা হয়ে উপর দিকে উঠে গেছে। আর যেহেতু এর নিজেদের মধ্যে আকর্ষণ বেশি, তাই এ কাঁচের সঙ্গে না হয়ে কী হচ্ছে, নিজেদের মধ্যে টান টানভাবে রয়ে গেছে। ওই জন্য ওর সারফেসটা এইভাবে আছে আর এর সারফেসটা এইভাবে আছে। এই বেসিক ব্যাপার। তাহলে এখানে তুমি স্পর্শক টানলে যে কোণটা তুমি তৈরি করতে পারছো, অর্থাৎ এখানে স্পর্শক এইভাবে টানা হবে আর এখানে স্পর্শক এইভাবে টানা হবে ওই স্পর্শক বরাবর। তাহলে এই যে কোণগুলো তৈরি হচ্ছে, এই কোণগুলো হচ্ছে এই যে কোণ থিটা দিয়ে লিখতেছি, ওটাই হচ্ছে স্পর্শকোণ থিটা। তাহলে দেখতে পাচ্ছ জলের ক্ষেত্রে কোণটা কম হয়, কিন্তু এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে কোণটা কিন্তু বড় হবে বেশ। মানে তুমি যদি এই দিক বরাবর স্পর্শক টানো, এই যে বড় যে কোণটা, এই কোণটা দেখো প্রায় স্থূলকোণ হয়ে যাচ্ছে, 90-এর থেকে বেশি। তাহলে দেখা গেল জলের ক্ষেত্রে কোণটা ছোট হয় আর পারদের ক্ষেত্রে কোণটা বেশি হয়। এবং প্র্যাকটিক্যালি দেখা যায় জেনারেলি আমরা সাধারণ যে জলগুলো ইউজ করি তার ক্ষেত্রে এই স্পর্শকোণের মান হয়, যদিও মানগুলো গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র নিজে জানার জন্য আর কি। থিটার মানটা হয় প্রায় কাছাকাছি 8 ডিগ্রি মতো। জলের ক্ষেত্রে যে কোণটা তৈরি হয়, দিস ইজ নিয়ার ইকুয়ালস টু 8 ডিগ্রি। আর পারদের ক্ষেত্রে যে কোণটা তৈরি হয় দেখতে পাচ্ছ অনেক বড় কোণ, এই কোণটা হয় প্রায় 140 ডিগ্রি মতো, স্থূলকোণ হয়। স্পর্শক তুমি এই দিক বরাবর টানতে পারো বা এই দিক বরাবর টানতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই দিক বরাবর স্পর্শক টানতে পারো। মেন তোমাকে লক্ষ্য রাখতে হবে এই কাঁচের সঙ্গে জলের যে কোণটা হচ্ছে, মানে এই কোণটা, যেটা তার ক্ষেত্রে দেখো দুটা ক্ষেত্রেই বড় বড় ছিল, এটাও বড় কোণ, এটাও বড় কোণ। তাহলে একটু ছোট্ট করে স্পর্শকোণ কাকে বলে একটু ডেফিনেশন লিখে নাও। কাকে বলে স্পর্শকোণ? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, কি ইংলিশে বলা হয় অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, লিখে রাখতে পারো যদি কাজে লাগে কোথাও। ছাড়ো, লিখো যে কঠিনের সঙ্গে তরল যে বিন্দুতে স্পর্শ করে, সেই স্পর্শক বিন্দু থেকে
থেকে তরলের বক্রতলে স্পর্শক টানলে ওই স্পর্শক তরলের অভ্যন্তরে কঠিন তলের সঙ্গে যে কোণ করে। মানে দেখো আমি কি বলছি, ঢালটা এইভাবে ছিল বলে আমি ওই ঢাল বরাবর একটা স্পর্শক টানছি, সেই স্পর্শকটা বলছে এই যে কঠিন তলটা আছে দেওয়ালের যে ধারটা, সেই দেওয়ালের সঙ্গে যে কোণটা করে দিস ইজ স্পর্শকোণ। বুঝছো? এর ক্ষেত্রে হবে এর স্পর্শক এইভাবে ছিল বলে তাহলে ওর সঙ্গে দেওয়ালের স্পর্শক এইটা হচ্ছে, মানে কোণটা হচ্ছে সেটা। কি লিখছো? ওই স্পর্শক তরলের অভ্যন্তরে কঠিন তলের সঙ্গে যে কোণ তৈরি করে, বা যে কোণে আনত থাকে, একই ব্যাপার। যে কোণে আনত থাকে তাকে ওই কঠিন ও তরলের মধ্যে স্পর্শকোণ বলে। দেখো এই শেষের এই যে কথাটা বললো সেটা হচ্ছে ওই কঠিন আর তরলের মধ্যে স্পর্শকোণ বলে। তার মানে দেখো একটা কিন্তু পসিবিলিটি আছে যে এই বাটিটা কিন্তু চেঞ্জ হয়ে গেলে কোনটাও চেঞ্জ হয়ে যেতে পারে। ধর এখন কাঁচের গ্লাস রাখছি, তুমি যদি কাঁচের বদলে অন্য কিছু রাখো, ধরো কেউ যদি রূপার বাটি নিয়ে আসো, তাহলে দেখতে পাবে রূপার বাটিতে জল রাখলে কি হয় জানো? যদি কখনো একটু প্র্যাকটিক্যাল করে সুযোগ পাও, করতে পারো, দেখবে জল একদম স্টিল লেভেল আছে, এদিকে উঠেও নি নিচে দিকে নামেও নি। জল মানে এদের মধ্যে তাহলে কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি কোণ একদম দেওয়ালের সঙ্গে, তখন এই কোণটা তৈরি হয়ে যাবে 90 ডিগ্রি। যদি এই পাত্রটা হয় রূপোর। কারণ আমি আগের দিন বলছিলাম যে এই টানগুলো দেওয়ালের সঙ্গে টান মানে সেই যেটাকে বলা হয় আসঞ্জন বল, তাহলে নিশ্চয়ই এই রূপোর সঙ্গে জলের আসঞ্জন মান কমে যায়, যার জন্য জল উপর দিকে না উঠে শুধু স্ট্রেট হয়ে রয়ে যায়। এগুলো জাস্ট কিছু এমসিকিউতে মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে যে রূপোর পাত্রে যদি জল রাখা হয় তখন স্পর্শকোণের মান কত হবে। মনে রাখবে 90 ডিগ্রি কোণ হয় তখন। আর এমনি সাধারণ জল হলে 8 ডিগ্রি, আর পারদের ক্ষেত্রে হয়, জাস্ট বোঝার জন্য। আচ্ছা, মাঝে মাঝে আরেকটা এমসিকিউ পরীক্ষাতে জিজ্ঞেস করে, এখানে জাস্ট বলে দিই তাহলে একটু স্টার দিয়ে। সেটা হচ্ছে যদি তুমি বিশুদ্ধ জল নাও, বিশুদ্ধ জল, তুমি যেই জল খাও সেটা বিশুদ্ধ জল নয়, বুঝতে পারছো? সেটা তো আমরা পানীয় জল খাই, তার মধ্যে অনেক কিছু থাকে। যদি একদম পিওর জল আনতে পারো, বিশুদ্ধ জল, তার ক্ষেত্রে কিন্তু মনে রাখবে থিটার মান হয় 0 ডিগ্রি। তার ক্ষেত্রে জল, এটা যদি গ্লাস থাকে তোমার, তার ক্ষেত্রে জলের লেভেল একদম এরকম শুরু হয়ে উপর দিকে উঠে থাকবে এইভাবে, মানে প্রায় যেন দেওয়ালের সঙ্গে সমান্তরাল হয়ে আছে বলে মনে হবে। তবে তো 0 ডিগ্রি হবে না, দেওয়ালের তলটাও আছে ওইদিকে, স্পর্শক আছে ওইদিকে, তাহলে কোন হবে 0 ডিগ্রি? কেমিস্ট্রি ল্যাবে আছে হয়তো। তবে তোমরা যেটা করতে পারো বাড়িতে আজকে এই প্র্যাকটিক্যালটা করে দেখতে পারো যে জল একদম স্ট্রেট থাকে না, উপর দিকে উঠে যায়। ঠিক আছে, এটা যদি বুঝতে পারো তাহলে মোটামুটি এটা মিটিয়ে দেবো। এরপরে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ওই সেই কৈশিক নল। কৈশিক নল মানে যদি খুব সরু নল নেওয়া হয়, দেখবে অটোমেটিক তুমি যদি জলের মধ্যে ডুবিয়ে দাও, অটোমেটিক জল উপর দিকে উঠে যাবে পাইপ বরাবর। সেই সংক্রান্ত কতটা হাইট উঠবে তার ক্যালকুলেশন শিখবো। এইবার হেডিং লাগাও, যেটা শিখবো কৈশিক নলে তরলের ঊর্ধ্বারোহণ। কৈশিক নলে তরলের ঊর্ধ্বারোহণ মানে কি? ধরো তুমি একটা জলের গামলা নিয়েছো, এরকম জলের গামলা, জল ধরো প্রায় ভর্তি আছে, জল এরকম আছে, তুমি যদি এর মধ্যে কোনো সরু পাইপকে ডুবাও, সরু পাইপকেই বলা হয় কৈশিক নল। ঠিক আছে, ক্যাপিলারি টিউব বলে, ক্যাপিলারি টিউব।
পাইপটা সর, কিন্তু আমি বুঝানোর জন্য পাইপটা আপাতত মোটা করেই আঁকতেছি, তাহলে বুঝতে পারবেন। মোটা করেই আঁকতেছি। তাহলে তুমি বলবে স্যার আপনি বললেন সরু নল আর আঁকছেন এরকম মোটা একটা নল। দেখো পাইপের এতটা অংশ তো জলের ভিতরে আছে, কিন্তু ওর জন্যই দেখবে জল অটোমেটিক উপর দিকে উঠে যাবে কিছুটা। ধরো সামথিং এতটা পর্যন্ত জল উঠছে, এরকম একটা হাইট পর্যন্ত ধরো জল উঠছে। আমি ধরলাম ধরো ওটা এই সাইডে উঠছে জলের তল থেকে, এই সাইড পর্যন্ত উঠছে। আর ধরো এই যে নলটা নিচ্ছ, এর ব্যাসার্ধ আছে সামথিং স্মল আলফা ধরে নিতে পারো, ব্যাসার্ধ, চঙের ব্যাসার্ধ যেটাকে বলে, পাইপের ব্যাসার্ধ। আর এখানে যে জলটা আছে, এই জলটা, এই জলের ঘনত্ব ধরো সামথিং রো, জলের ঘনত্ব। পরীক্ষা যদি প্রশ্নগুলো তোমাকে প্রুফ করতে দেয়, তুমি যেগুলো যেগুলো ধরতেছ ওগুলো একটু লিখে দিবে এখানে, যে ধরি তরলের ঘনত্ব রো, আর জলের তল এই উচ্চতা পর্যন্ত উঠছে উপর দিকে, আর এই নলটার ব্যাসার্ধ আছে স্মল আর, এগুলো উল্লেখ করে দিবে একটু ব্যাস। এবার দেখো এখানে আমরা কি দেখছিলাম, তরল যখন উঠে এরকম স্ট্রেট থাকে না, এরকম বেঁকে থাকে একটু করে, এদিকেও বাঁকবে এদিকেও বাঁকবে ডেফিনেটলি। তাহলে বাঁকলে কি একটা স্পর্শক টানা যায় বক্র সারফেস দিয়ে, স্পর্শকটা ধরে এইভাবে টানি, স্পর্শক টানা যায়। আর এই কোণটাকেই বলতাম কি স্পর্শ কোণ, অলরেডি ডিসকাস করছি এতক্ষণ, থিটা। আর এই যে সারফেস টেনশন যেটা পৃষ্ঠ টান, সেটা এই দিক বরাবর কাজ করে উপর দিকে। ধরো সারফেস টেনশনকে কী দ্বারা লেখা যায়, এস দ্বারা লেখা হয়, আগের দিন দেখছিলাম এস। তাহলে ধরলাম এই দিক বরাবর একটা পৃষ্ঠ টান কাজ করতেছে, দিস ইজ এস। আর এই কোণটা থিটা। আচ্ছা বলো, এই কোণটা যদি থিটা হয় তাহলে তো এই কোণটাও থিটা হবে, এগুলোকে কী বলে, অনুরূপ কোণ। আচ্ছা এবার তোমাদের মধ্যে কার মনে আছে বলো, এই দিক বরাবর যদি এস ভেক্টর থাকে তাহলে থিটার সঙ্গে আর কি উপাংশ হয়, যে উপাংশে ভাঙার যে ব্যাপার ছিল সাইন কসে, বলো থিটার সঙ্গে থাকে, তাহলে এদিকে হবে এস কস থিটা, আর এই লম্বের সঙ্গে এদিকে কি থাকবে, এস সাইন থিটা। এটাকে সবাই বুঝতে পারছো? একটা বল কাজ করে সারফেস টেনশন মানে পৃষ্ঠ টান, এস এই দিক বরাবর, তাকে আমি থিটা উপাংশ কসে সাইনে ভাঙছি, ব্যাস। দেখো যেমন আমি এইখানটা স্পর্শক টানছি, এখানেও তো স্পর্শক টানা যেত এই দিকে ঢাল করে, হ্যাঁ ওটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একটা জিনিস বোঝানোর জন্য একটু দেখাচ্ছি তোমাকে। তাহলে এই যে স্পর্শ টানতাম, এরও কোণ থিটা, তাহলে আর এদিকেও থিটা, এর ওইদিকে এস কাজ করে পৃষ্ঠ টান, তাহলে উপর দিকে হবে এফ কস, এদিকে হবে এফ সাইন। এটা বলার আমার উদ্দেশ্য এটাই যে যেহেতু দেখো দুদিকেই হচ্ছে, আর উপর দিকে কী কাজ করবে, এস কস থিটা। দেখো একটা এস সাইন এদিকে কাজ করে, একটা এস সাইন এদিকে কাজ করে, তাহলে এই দুটা বল তো পরস্পরকে মিনিমাইজ করে দেবে, ভ্যানিশ করে দেবে। কিন্তু এই দুটা বল দেখো কিন্তু থেকে যাবে, এই বলটা বা এই বলটা যেটা বলো, কারণ ওটা একই দিকে আছে, ভ্যানিশ করার কোনো চান্স নেই। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ডায়াগ্রাম যা বানানো হয়ে গেছে। এবার কিছু ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে, কতটা হাইট উঠবে। আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যে তরল কতটা পর্যন্ত উঠবে তার ফর্মুলা কী হবে। তুমি দরকার হয় যদি বিভাজনটা বুঝতে না পারো, সাইডে এঁকে নিতে পারো, যে এদিক বরাবর ছিল এস ভেক্টর, তাহলে একে সেই উপাংশে ভেঙে দিলে এদিকে যে থিটা ছিল তাহলে এদিকে হবে এস কস থিটা, এদিক বরাবর হবে এস সাইন থিটা। আচ্ছা দেখে বুঝতে পেরে যাও, আঁকার দরকার নেই। আচ্ছা তাহলে বলো, এই যে জলটা এই লেভেল থেকে এতটা অবধি উঠছে, এটা কোন বলের জন্য উঠছে, এই ঊর্ধ্বমুখী বলের জন্য, যেটা আছে এস কস থিটা। তাহলে উল্লেখ করে দিতে পারো যে এখানে তরলের ঊর্ধ্বায়নের জন্য, তরলের ঊর্ধ্বায়নের বা ঊর্ধ্বারোহণের জন্য এস কস থিটা উপাংশ দায়ী। এস কস থিটারই কাজ উপর দিকে টেনে তোলার জন্য। তাহলে একটা বিষয় আমাকে বলো, এই বিষয়টা বুঝতে পারছো না। ধরো এটা পাইপ ছিল,
এটা তরলের উপরিতলটা, এরকম থাকে তো গোল মতো উপরিতলটা। তুমি স্পর্শক টানছো যে কোনো একটা বিন্দুতে এইখানে, এবার পাইপ তো বাবা সব জায়গায় তো লেগে আছে তরলের সঙ্গে, হ্যাঁ? তাহলে বলো পাইপের সঙ্গে তরলের কতটা দৈর্ঘ্য বরাবর সংযোগ আছে? 2πr বলতে পারো? বৃত্তের পরিসীমা বরাবর তো পুরো কানেকশান আছে, মানে গ্লাসের সঙ্গে জলের। তাহলে এটা বলতে পারো তুমি তরল তলের স্পর্শরেখার মোট দৈর্ঘ্য কত হবে? 2πr হবে, কারণ ব্যাসার্ধ ছিল r, ব্যাসার্ধ যদি r হয় তাহলে এই পুরো রাস্তাটা কি হবে? 2πr হবে, পরিসীমা, বৃত্তের পরিসীমা। তাহলে লিখো অতএব তরলের ওপর পৃষ্ঠটানজনিত মোট বল, পৃষ্ঠটানজনিত মোট বল কি হবে? একটা বিন্দুতে বল কাজ করতো F cos θ, তাহলে পুরা দৈর্ঘ্যে কত কাজ করবে? এইটা ইন্টু এইটা, তাহলে মোট বল হবে 2πr S cos θ। এটা বুঝছো না বুঝনি? এই যে আমি স্পর্শক টানতাম এখানে তো একটা বিন্দুর জন্য হিসাব করতাম, একটা বিন্দুর জন্য হতো S cos θ উপর দিকে, তাহলে পুরাটার জন্য কি হবে? ওই দৈর্ঘ্য ইন্টু একটা বিন্দুতে যা হবে, দ্যাট ইজ 2πr S cos θ। তাহলে মোট এই পরিমাণ বল উপর দিকে কাজ করে, যার জন্য ওটা উপর দিকে উঠে গেছে। এবার তুমি বলবে তাহলে যদি ওই টানার জন্য উঠে যায় তাহলে ও এতটা গিয়ে থেমে গেছে কেন? তো আরও উঠে যাবে উপর দিকে। তাহলে নিশ্চয়ই যতটা জল উঠে গেছে তারও তো একটা ভর আছে, তার ভর থাকলে পৃথিবীতে নিচের দিকে টানবে ওকে, তাহলে নিশ্চয়ই নিচের দিকের বল আর উপর দিকের বল ব্যালেন্স হয়েছে। তাহলে এবার আমাকে মাপতে হবে এই পরিমাণ জলের কত ভর হয় যে নিচের দিকে টানার জন্য আর উপর দিকে উঠেনি। তাহলে এবার আমাদের সিম্পলি কাজ হবে, এইখানে যে জলটা উঠছে এতটা কলম, এই তরলটার আয়তন আমাকে মাপতে হবে, আয়তন। তাহলে লিখো যে কৈশিক নল বরাবর বা এই উচ্চতায় অবস্থিত তরলের মোট আয়তন এতটা চঙের আয়তন মাপলেই তো হবে। চঙের আয়তনের সূত্র কি হয়? πr² ইন্টু h, মানে এর ক্ষেত্রফল ইন্টু যতটা হাইট উঠছে সেইটা। তাহলে ক্ষেত্রফল πr² আর উচ্চতা উঠছে কত? h ধরছি, h। এই পরিমাণ আয়তন হয়েছে, তাহলে ওই জলের ভর কি হবে? আয়তন ইন্টু ঘনত্বকে দিলে তো ভর হয়ে যাবে। তাহলে বলবে এই উচ্চতায় তরলের মোট ভর, মোট ভর কী হবে? πr² h ইন্টু রো করে দিতে হবে। রোটা কি ছিল? তরলের ঘনত্ব ছিল। দেখো আমরা ফর্মুলা জানি এইটা, ভর সমান হয় আয়তন ইন্টু ঘনত্ব। আয়তনটা তো এইটা পেয়েছি πr² h, তাহলে ওর সঙ্গে রো দ্বিগুণ লাগালে ভর হয়ে যাবে। এবার পৃথিবী কত বলে টানবে ওকে? mg বলে টানে, mg বলে টানে, m এর মান এইটা, ওর সঙ্গে জি গুণ করে দিলেই হবে। m পেয়ে গেছো তুমি, এটাকে m লিখে দাও, m পেয়ে গেছো। পৃথিবী তো mg বলে টানে, তাহলে সঙ্গে জি গুণ করে দিলেই হয়ে যাবে mg। যদিও একটা ব্যাপার বলি, এখানে কিন্তু একটা বিষয় আমি লিমিটেড করে রাখছি, কি জানো? এই যে তরল তল বলছিলাম যে উপর দিকে একটু জল উঠে থাকে, সেই আয়তনটা তো ধরিনি, যদিও সেটা খুব কমই হবে, কিন্তু তোমাদের বইয়ে একবার ধরা আছে। ধরো এই যে ঢালটা থাকে, আমি জাস্ট ওটাই রাখতেছি, দেখো এই যে স্টেট আমরা এঁকে দিই, কিন্তু আসলে জলটা যখন ঢাল হয়ে থাকে তাহলে দু ধারে তো একটু একটু করে জল থাকে। সেই আয়তন যদি ধরো তাহলে এখানে একটা প্লাস ভি করে দিতে পারো, প্লাস ভি লিখে দাও। ভিটা হচ্ছে, তাহলে এই ভিটা মনে রাখো, এটা হচ্ছে এই যে এক্সট্রা যে জলটা উপর দিকে টানা হয়ে থাকে তার আয়তন। তাহলে এখানে তুমি এর সঙ্গে যোগ করে দাও প্লাস ভি, তার সঙ্গে এটা রো গুণ করে দাও, তাহলে মোট পুরো ভর পেয়ে যাবে একদম। তাহলে লিখো অতএব এর ওজন কত হবে? ওজন কি হবে? ওজন কি হয়? mg হয়, mg হয় তো, তাহলে এইটা পুরো m পেয়েছি, তাহলে ওজনটা হবে এই ভর ইন্টু জি করে দিতে হবে, πr² h প্লাস ভি ইন্টু রো, ওর সঙ্গে জি গুণ করতে হবে। তাহলে মোটামুটি দেখো এই উপরে যেই পরিমাণ জলটা উঠছে তার আমরা পুরো ওজন মেপে ফেলছি, কিন্তু mg মান আসছে πr² h প্লাস ভি ইন্টু রো ইন্টু জি।
তাহলে বলো নিম্নমুখী নিশ্চয়ই ওই পরিমাণ বল কাজ করতেছে। এইখানে যেই পরিমাণ জল উঠছে তাকে তো পৃথিবীর নিচে বল দিয়ে টানবে, সেটা এমজি দিয়ে টানে। তার মানটা পেয়ে গেছি আমরা এইটা। আর এখন দেখছিলাম উপর দিকে ঊর্ধ্বমুখী বল কি আসছিল টোটালটা, এই যে এইটা 2πr/s cos θ। তাহলে নিশ্চয়ই সাম্যাবস্থায় এই বলটা আর এই বলটা দুজন সমান হবে, তবেই তো ব্যালেন্স হয়ে রয়ে গেছে আর উপর দিকে উঠেনি, নাহলে তো উঠতেই থাকতো সারা জীবন। জল উঠে গেলে জলেরও তো ভর আছে, পৃথিবীতে টানবে নিচের দিকে, তাহলে সেই নিচের বল আর উপরের বল যখন সমান হয়ে যাবে তখন উপর দিকে উঠা বন্ধ হয়ে যাবে, ওখানে আটকে রয়ে যাবে। সেই কন্ডিশন লাগিয়ে এবার কাজ করতে হবে, একটু উপরটা পুষতে হবে। বলো কার কি সমস্যা আছে বলো পুছার আগে। সরু পাইপ মোটা কেন না, কেন হবে? মোটা পাইপ হলে কেন হবে নি বুঝতে পারবে। মোটা পাইপ হলে সমস্যা কি, মোটা পাইপ হলে আর বড় হয়ে যাবে। আর যদি বড় হয়ে যায় তাহলে জলের ওজন তো একটু উঠলেই জলের ওজন বেশি হয়ে যাবে। যদি মোটা পাইপ হয় একটু উঠলেই তো অনেক জল উঠে যাবে, অনেক জল মানে বেশি ভর, তাহলে আলটিমেট একটু উঠে দেখবে আর উঠেনি। বুঝছো কি সমস্যা? একমাত্র সরু পাইপ হলে কি হবে, আর এর মানটা খুব ছোট, তাহলে অনেকটা উঠলে একটু জল হবে, অনেকটা বেশি উঠতে পারবে উপর দিকে। দেখো উপর দিকের বলটা ছিল এইটা, নিচের দিকের বল ছিল এইটা, তাহলে সাম্যাবস্থায় কি হবে বলছিলাম, দুটো সমান হবে। লিখো তাহলে যে সাম্যাবস্থায় কি হবে, ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বল সমান, মানে ঊর্ধ্বমুখী বল এইটা 2πr/s cos θ, এই তো ওটা সমান হবে ওদিকের বল কি ছিল নিম্নমুখী বল এইটা, যেটা ওজনের জন্য πr² h + v * ρg ছিল। ঊর্ধ্বমুখী বল এটা, নিম্নমুখী বল এটা, দুটো সমান হবে সাম্যাবস্থায়। আচ্ছা এইবার এখানে একটা কন্ডিশন ধরা হবে কি, যে আয়তন খুব ছোট, এই যে উপর দিকে যে তরলটা থাকে এই ঢালে তো পুচকা আয়তন, ওকে ধরবে কি আর ছাড়বে কি, এদিকে পাইপ শুরু। এখান থেকে যদি আমি সারফেস টেনশনের মান বের করতে চাই, ধরো কখনো বললো যে এর ক্ষেত্রে এই যে উপরে তলটা আছে এই তলে কি পরিমাণ পৃষ্ঠটান কাজ করে যার জন্য উপর দিকে উঠে যাচ্ছে, এস এর মান কি আসবে, πr² h + v এগুলো নিচে নেমে যাবে, 2πr cos θ * ρg যেমন এদিকে আছে থাকবে। তাহলে এটা হয়ে গেল কৈশিক নলের ক্ষেত্রে পৃষ্ঠটানের রাশিমালা। একটা কাজ হলো, আর একটা কাজ করবো, নিচেটা পুছে দিই, নিচেটা আর কাজ নেই। এবার লিখো যে ভি যে আয়তনটা লিখছিলাম যেটা উপরে ঢালগুলোতে ছিল, এস মানে ভি এই যে আয়তন খুবই নগণ্য, মানে খুবই ছোট, তাই নগণ্য, বাদ দিলে হয় নেগলিজেবল। তাহলে ভি যদি বাদ দিয়ে দাও তাহলে কি পড়ে থাকে আর, তখন তাহলে বলো এস এর মান কি আসবে, ভি যদি নগণ্য হয়ে যায় তখন দেখবো আসবে πr² h ρg নিচে হবে 2πr cos θ। এবার আমার উদ্দেশ্য কি ছিল, জল কতটা হাইটে উঠে সেটা মাপবো, তাহলে এইচ এর মান বের করতে হবে আমাকে। আচ্ছা কি কাটবে কিছু, একটা আর দেখো কাটবে, এই যে স্কোয়ার কেটে একটা আর কাটবে, আর পাই কাটবে, আর কিছু কাটবে। তাহলে এইচ সমান কি লিখে যায় আমি একবার লিখে দিচ্ছি, এইচ সমান হবে এগুলো উপরে উঠবে দিকে, তাহলে এটা হবে 2s cos θ নিচে নামবে রোজি আর রোজি। এইটা হয়ে গেল তোমার আবার কৈশিক নলের ক্ষেত্রে হাইটের রাশিমালা। কতটা হাইট উঠবে দেখো কি বিষয়ের উপর নির্ভর করে। তুমি এখন জিজ্ঞাসা করছিলে যে মোটা পাইপ ইউজ করলে কি সমস্যা, দেখো মোটা মানে ব্যাসার্ধের সঙ্গে দেখছো হাইট ব্যস্তানুপাতিক, আর যদি ছোট হয় তাহলে হাইট বেশি হবে, আর যদি বেশি বড় নিল মোটা পাইপ তাহলে এত কম হাইট উঠবে বুঝতেই পারবেন, হয়তো একটু উঠছে। আর তরলের ঘনত্বের উপর ব্যস্তানুপাতিক, যদি পাতলা তরল লো স্পিরিট লো তাহলে দেখবে বেশি উঠছে, মোটা কিছু লো তেল ফেল বা জল লো, ভাবতে পারো জলটা হচ্ছে স্পিরিট থেকে একটু ঘন হয়, তার ক্ষেত্রে দেখবে কম উঠছে। আর দেখো একটা বিষয় জির সঙ্গেও আছে ব্যস্তানুপাতিক,
তাহলে এই সেম জলকে যদি তুমি চাঁদে নিয়ে যেতে পারো সেটা দেখবে বেশি উঠছে জল। ডেফিনেটলি তুমি পৃথিবীর ক্ষেত্রে ভাবো জির মান যদি 10 হয় তাহলে চাঁদে তো কম হয়, নিচে কমে যাবে, আলটিমেট বেড়ে যাবে। চাঁদে দেখবে বেশি জল উপর দিকে উঠেছে। আচ্ছা, যদি তোমরা বিশুদ্ধ জল নিয়ে কাজ করো, বিশুদ্ধ জলের ক্ষেত্রে তোমরা বলো বিশুদ্ধ জলের ক্ষেত্রে অ্যাঙ্গেল কত হতো? 0 ডিগ্রি। তখন তাহলে এইচ কত হবে? 2s। আচ্ছা, cos 0 মানে তো 1 হয়ে যাবে, তাহলে 2s বাই শুধু হবে আর রো জি। এটা হচ্ছে বিশুদ্ধ জলের ক্ষেত্রে কতটা হাইট উঠবে তার রাশিমালা। আর জেনারেলি এই যে ফর্মুলা হয় 2s cos থিটা বাই আর রো জি। এটা একটা বিষয় দেখো, প্রথম থেকে একটা জিনিস ধরে নিলে এত কঠিন হতো নি। এই ভিটাকে যদি প্রথমেই নগণ্য বলে দিতাম সে প্রথম থেকে, তাহলে ঝামেলা মিটিয়ে যেত। কিন্তু আনছি কেন? যদি পরীক্ষা ধরো তোমাকে পার্টিকুলার উল্লেখ করে দেয় যে কৈশিক নলের ক্ষেত্রে সারফেস টেনশনের রাশিমালা দেখাও, এটা হয়, তোমার ব্যথা ভি আবার কোথায় ছিল যা অতএব থাকলে করবে, না থাকলে উড়িয়ে দিবে, ব্যাস। ঠিক আছে, এবারে আমি যা কাজ করবো দেখো, আমরা জেনারেলি জানি যে কোনো বস্তু যদি কোনো হাইটে উঠে তার মধ্যে কি থাকে? স্থিতিশক্তি স্টোর করে। হ্যাঁ, তাহলে এখানেও জল তো উপর দিকে উঠছে, এর মধ্যেও কিছু পরিমাণ স্থিতিশক্তি নিচে সঞ্চিত আছে। এর মধ্যে কী পরিমাণের মধ্যে স্টোর করছে তারা উঠার জন্য সেটা রাশিমালা ক্যালকুলেশন করতে হবে তোমাকে। আচ্ছা চলো এবার হেডিং লাগা যেটা করব, যেই পরিমাণ লিকুইড উঠছে ওর মধ্যে কী পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হয়। জলস্তরের স্থিতিশক্তি বৃদ্ধি, স্থিতিশক্তি বৃদ্ধি, ওর মধ্যে কী পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর করবে যদি জল উপর দিকে উঠে যায়। তাহলে দেখো জেনারেলি আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলাই লাগাবো। আমরা স্থিতিশক্তি রাশিমালা কী জানি, সেই ইপি দ্বারা লিখি, মনে পড়ে? ইপি সমান কী হয়? mgh। মনে আছে কি তোমাদের? ইপি হয় mgh, আগেও ছিল, সব জায়গায় আছে। তাহলে আমার কী কাজ হবে? আগে তাহলে এই জলের ভরটা মাপতে হবে, যেটা আমরা অলরেডি মেপে ফেলছি। এই জলের ভর এখানে মাপলাম নি, কত হয়? সেই যে পাই আর স্কোয়ার রো জি। ভি বাদ দিতে, ভি আর ধরতে হবে, ঠিক আছে? তাহলে ভি বাদ দিয়ে বাদ বাকিটা ভর হয়ে যাবে। তাহলে আগে করি যে কৈশিক নলে সঞ্চিত জলের ভর, এম এর মানটা কি হবে? অলরেডি বের করছি, আর করার দরকার নেই। তাহলে দেখো এটা আছে পাই আর স্কোয়ার রো ইন্টু জি, না শুধু পাই আর স্কোয়ার রো আছে, জিপি নাই, আছে পাই আর স্কোয়ার রো। জি করলে তো ওজন হয়ে যায় নিচের দিকে, ওজন দরকার নেই, শুধু ভরটা বের করো। এর মান পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো আছে। এর আয়তন কি হবে? এই নিচের ক্ষেত্রফলটা কি হয়? পাই আর স্কোয়ার ইন্টু হাইট আছে এইচ, কিন্তু আছে এইচ আর রো, তাহলে আয়তন ইন্টু ঘনত্ব করলে ভর পেয়ে যাবে, সেটা হয়ে গেছে। জির মান তো জি থাকবে, অসুবিধা নেই, কিন্তু একটা সমস্যা আছে কি, এই এইচ এর মানটা এইচ রাখা যাবে না এখানে। কেন যাবে না বুঝো? যেই জলটা একদম উপরে আছে তার হাইট এইচ আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যেই জলটা মাঝখানে আছে তার তো হাইট এইচ নেই, কম আছে। যে একবারে নিচে একটু উঠছে তার তো হাইট এইচ নেই, তার একবারে কম আছে। তাহলে আমাকে এই যে এইচ হাইট উঠছে একটা অ্যাভারেজ ভ্যালু নিতে হবে হাইটের, কারো বেশি কারো কম, তাহলে মিডিলটাই ধরে নিই, মিড বরাবর একটা। আমি কি বলছি, ধরো তোমার ঘর থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, এর ঘর থেকে স্কুলের দূরত্ব 7 কিলোমিটার। আমি যদি বলি তাহলে দুজনের মধ্যে বলো অ্যাভারেজ কত দূরত্ব হচ্ছে? 6 কিলোমিটার, মিডিলটা হবে। তাহলে এখানেও দেখো এর দূরত্ব সবথেকে বেশি ছিল, এর দূরত্ব সবচেয়ে কম, তাহলে মিডিলে ধরে নাও একটা। তাহলে এক্ষেত্রে উচ্চতা হবে কত? h/2 হবে, হাফ অফ উচ্চতা। তাহলে এম এর মান বসাইছি এইটা। আচ্ছা তাহলে ইপির মান দেখো কি আসছে, মান বসাবো এবারে, এখানে মান বসাবো ইপির জায়গায়। এম এর মান এটা পেয়েছি পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো, জি যেমন আছে জি থাকুক, এইচের জায়গায় বসাবো এখন h/2। এটাকে তাহলে এইচ প্রাইম করে দাও কিছু একটা। এটা বুঝছো না বুঝনি বলো, একদম লজিক্যালি ব্যাপার। আমার উদ্দেশ্য হচ্ছে আমি মান বসাবো mgh, এম এর মান জানি এটা হয়,
জি তো জি হয়, এইচটা কিন্তু এইচ আর নেই, কারণ হাফ অফ হাইট মাপতে হবে আমাকে, H/2 করে দিচ্ছি। আর কি কাটবে কিছু, কি কিছু কাটার নেই, কিন্তু একটা মান বসাবে। দেখো আমরা এক্ষুনি এইচের মান ক্যালকুলেশন করছিলাম নি, কতটা হাইটে উঠবে উপর দিকে, তার আসলে কী ছিল বলো? এই সমান ছিল আমার যদি মনে পড়ে 2s cos θ বাই আর রো জি, এটা ছিল কি? তাহলে এই এইচের জায়গায় ওই এইচের মানটা বুঝিয়ে দাও, তাহলে কি আসবে বলো? পাই আর স্কোয়ার এইচ, আচ্ছা দুটো এইচ আছে না, এই একটা এইচ একটা এইচ, দুটাকে স্কোয়ার করে দেবো পরে, দাঁড়ো তাহলে বাকিটা লিখে দিই এদিকে, রো জি বাই 2 থাকুক ইন্টু এইচ স্কোয়ার। একদম ঠান্ডা মাথায় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝাম কী কাজ করতেছি। এইখানে মান বসাই, চিপির মান এইটা, পরের বারে এই এইচের জায়গায় এইচের মানটা বসিয়ে দেবো পরের লাইনে। এখন দেখো এইচ স্কোয়ার হয়ে গেছে, চলো মান বসাই এইচের, তাহলে এখানে আসবে দেখো পাই আর স্কোয়ার রো জি বাই 2 ইন্টু একবার এইচ স্কোয়ার করে বুঝিয়ে দেয় এখানে, তাহলে আসবে 4 স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার রো স্কোয়ার জি স্কোয়ার। দেখো অনেক কিছু কাটবে, কাটো যা কাটে কাটো, আর স্কোয়ার কেটেই যাবে, 2 একটা 2 কাটবে, এখানে রো জি এই স্কোয়ারটা পালিয়ে যাবে, আর কিছু কাটবে না, দেখছো কি আর কিছু কাটবে না। তাহলে শেষমেশ দেখো পড়ে থাকে যেটা এখান থেকে এস স্কোয়ার আছে না, এখানে 2 আছে, এখানে একটা পাই আছে, তাহলে 2 পাই স্কোয়ার কস স্কোয়ার থিটা উপরে থাকছে, আর নিচে শুধু বেঁচে আছে রো আর জি, রো আর জি। এটাই হচ্ছে স্থিতিশক্তি রাশিমালা হবে, পি সমান হবে 2 পাই স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই রো জি। তাহলে এই পরিমাণ স্থিতিশক্তি স্টোর হবে যদি এই সাইড পর্যন্ত কিছু জল উঠে যায় উপর দিকে, কৈশিক নলের ক্ষেত্রে। পাশে অবশ্যই এগুলো উল্লেখ করে দিবে, এইচের মানে এটা ছিল। এইবার তোমাদের সঙ্গে যেটা ডিসকাস করব, আমরা এখন দেখলাম যে উপর দিকে জলে কী পরিমাণ শক্তি স্টোর থাকে সেই সংক্রান্ত। এইবার আমরা দেখব যে উপর দিকে জল যখন উঠছে, আমরা জানি যে কিছু পরিমাণ ভরকে বল দিয়ে ডিসপ্লেস করালে কিছু পরিমাণ কার্য করা হয়, তাহলে এই পরিমাণ জল উপর দিকে উঠলে কী পরিমাণ কার্য করতে হবে ওকে তার রাশিমালা ক্যালকুলেশন করব। চলো হেডিং লাগা, এবার যেটা করব পৃষ্ঠটানের দ্বারা কৃতকার্য, একদম চ্যাপ্টারের শেষ অংশ থিওরি পার্টে, পৃষ্ঠটানের দ্বারা কৃতকার্য। আমরা কার্যের রাশিমালা কি জানি বলো তো বাবা? কার্যের সমান কি হয়? বল ইন্টু সরণ, তাহলে এফ ইন্টু সরণ ধরো ডিএক্স। আবার এক্ষুনি আমরা সেই দেখো আগেরটা দেখছিলাম ওপর দিকে কি পরিমাণ বল কাজ করে, সেই মনে পড়ে তোমার কি ছিল গো? 2 পাই আর এস কস থিটা, মনে পড়ে উপর দিকের বলটা? তাহলে সেটা বলের জায়গায় বসিয়ে দিবে, না আমরা জানি উপর দিকে কী বল কাজ করে, 2 পাই আর এস কস থিটা। এই দেখুন উপর দিকে বল ছিল কি এস কস থিটা, আর এই পরিসীমাটা কী হতো 2 পাই আর, তাহলে উপর দিকে মোট বল কী হবে 2 পাই আর এস কস থিটা। তাহলে এফের জায়গায় বসাবে 2 পাই আর এস কস থিটা ইন্টু ডিএক্স বলতে কতটা হাইট পর্যন্ত জল উঠছে, কতটা উঠছে এইচ অবধি, তাহলে এক্সের জায়গায় এইচ। এই যে এইচের মান তো আমরা এখন দেখছিলাম রাশিমালা, ওগুলো সব পাশে উল্লেখ করে দেবো। আমরা এইচের মান কি জানি 2s cos থিটা বাই কী ছিল গো আর রো জি। তাহলে ওই এইচের মান আবার এখানে বসাও, বারবার বসাতেই থাকো। তাহলে দেখো কী আসবে, এগুলো পাশে উল্লেখ করে দেবে জাস্ট, আর দরকার নেই। তাহলে 2 পাই আর এস কস থিটা থাকলো ইন্টু এখানটা হবে 2s cos থিটা বাই আর রো জি। সমস্যা নেই না, দেখো যদি কিছু কাটতে পারো, আর যদি নাহলে স্কোয়ার হয়ে যাবে। দেখো কিছু টার্ম কি কাটে বলো তো, এর আর কাটবে, আর কিছু কাটবে না, 2 দিয়ে 4 হবে, তাহলে 4 পাই বলো এস হবে,
এ স্কোয়ার হবে, দুটো এস আছে দেখছো, এ স্কোয়ার, দুটা কসও আছে দেখছো কি, কস স্কোয়ার থিটা বাই নিচের রো জি। তাহলে আমাকে এই পরিমাণ, আমাকে নয়, ও পৃষ্ঠটানকে এই পরিমাণ কার্য করতে হবে ওই পরিমাণ তরলকে উপর দিকে তোলার জন্য। এমনি এমনি উঠবে না। একটা দেখো ছোট্ট অংশ একটু ডিসকাস করে দিই, সেটা হচ্ছে কোনো তরল বিন্দু বা তরল ফোঁটার অভ্যন্তরে কত চাপ কাজ করে তার রাশিমালাটা খুব দরকার আর কি। ফোঁটার অভ্যন্তরে চাপ, প্রেসার কত হবে। ধরো এইটা একটা তরলের ফোঁটা আছে, মানে তরলের মধ্যে একটা বায়ুর বুদবুদ ধরো সামথিং। এমনি আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার কি পি দ্বারা লিখি, বায়ুমণ্ডলীয় চাপ যেটাকে বলে, সেটার মধ্যে তো থাকবেই, প্লাস এই ভেতরে সারফেস টেনশনের জন্য একটা এক্সট্রা প্রেসার কাজ করে, দিস ইজ 2s/r। আরটা হচ্ছে এই যে গোলকের মতো শেপটা হচ্ছে তার ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, বুঝছো। ভেতরে মোট চাপ হচ্ছে p + 2s/r। এটাই যদি এখন সাবানের বুদবুদ হয়ে যায়, সাবানের ক্ষেত্রে, সাবান জলের ক্ষেত্রে সাবানের বুদবুদ, তার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা প্রেসারটা হয়ে যায় পির মান 4s/r। কেন 4s/r হয় দেখো, ভিতরে হয় সেটা 2s/r বলছিলাম, এর ক্ষেত্রে হয় 4s/r। কারণ সাবান জলের ক্ষেত্রে আমি আগের দিনও বলছিলাম সাবান জলের ক্ষেত্রে ডবল লেয়ার থাকে। এটা যদি একটা সাবানের বুদবুদ হবো, বড় করে রাখছি আমি, এর হচ্ছে দুটা লেয়ার থাকে, ভেতরে একটা বাইরে একটা, বাইরেও একটা চাপ কাজ করবে, ভেতরে একটা চাপ কাজ করবে। তাহলে আলটিমেট দেখো এত দুটো তাহলে সারফেস, ভেতরে একটা সারফেস হবে, বাইরে একটা সারফেস হবে, তাহলে যা হয় তার ডবল হবে সবসময়ের জন্য। সেই জন্য এর ক্ষেত্রে হয় 4s/r। এই একটা ইনিশিয়াল ব্যাপার ছিল, মানে একদম প্রাথমিক বিষয়, যেটা না বললেই নয়, তাই বলে দিলাম। আচ্ছা, আরেকটা ফর্মুলা মাঝে মাঝে কাজে লাগে খুব, সেই ফর্মুলাটা শুধু দরকার, পৃষ্ঠ শক্তির ফর্মুলা। পৃষ্ঠ শক্তি ই সমান হয়, মনে রাখবে, ইটা হচ্ছে পৃষ্ঠ শক্তি, ই সমান হয় এস মাইনাস, এসটা হচ্ছে পৃষ্ঠটান, আগের দিনও জানো এস পৃষ্ঠটান, এস মাইনাস টি ইন্টু ds/dt। এখানে হচ্ছে পৃষ্ঠটানের সঙ্গে টেম্পারেচারের একটা ডেরিভেটিভ আছে, তার আগে টেম্পারেচার, এটা পৃষ্ঠটান, এটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। এই ফর্মুলাটা খুব দরকার, অঙ্কপাতি করতে হবে এখান থেকে। তো চলো আজকে যেগুলো পড়ালাম তার উপর একটা গাণিতিক প্রশ্ন করি। একটা প্রবলেম আছে, 0.2 সেমি আর 0.4 সেমি ব্যাসার্ধের দুটি কৈশিক নল আছে, তার ক্ষেত্রে বলছে হাইটের রেশিও কত হবে, মানে কার ক্ষেত্রে কতটা করে জল উঠবে তার অনুপাত কত হবে। দেখো সিম্পলি কতটা উঠবে, অর্থাৎ এইচের ফর্মুলা, আমরা এইচের রাশিমালা কী দেখছিলাম এক্ষুনি, 2s cos θ/r ρ g। যেহেতু দেখো দুটাই তো একই লিকুইড, শুধু দুটার ব্যাসার্ধ আলাদা, দেখছো কি, আর সব একই। তাহলে দেখো আর এর সঙ্গে এইচের কী সম্পর্ক, ব্যস্তানুপাতিক, r proportional to 1/r। তাহলে যদি অনুপাত করি h1/h2, ওদিকে কী আসবে r2/r1, মানে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হয়। মান বসাও, r2 মানে যে এইটা 0.4, আর r1 এর মান 0.2, মানে রেশিও কত হবে 2/1। তাহলে আলটিমেট h1:h2 করলে হবে 2:1। সো সিম্পল ব্যাপার, শুধু আমাকে বুঝতে হবে যে আসলে কোন রাশিমালাগুলো চেঞ্জ হবে আর কোনগুলো ধ্রুবক থাকবে, এটা বুঝতে পারলেই মোটামুটি এই কাজগুলো করতে পারবে। তো এখানে আমাদের শেষ হলো মোটামুটি সারফেস টেনশন চ্যাপ্টার। আর তোমরা অবশ্যই প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো আর কমেন্ট করে জানাও তোমরা আজকে পড়া বুঝতে পারলে কি না। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।